নমস্কার, হেলথলাইনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হেলথলাইন আমাদের সুস্বাস্থ্যের কথা বলে। আমাদের সময়ে আমরা এগিয়ে চলেছি, ঠিক কথা, কিন্তু তার সাথে সাথে রোগ জ্বালা এই বিষয়গুলো অনেক বেড়ে গেছে। কিন্তু তবুও আমাদের সুস্থ থাকতে হবে, তার জন্য আমাদের এই অনুষ্ঠান হেলথলাইনের। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা যেটা অনেক সময় বুঝতে পারি না, বুকে ব্যথা তার কারণ কি, এবং আমরা বেশ কিছু সময় কি হচ্ছে না, নিজেদের মতো করে মেডিসিন কিনে সাময়িকভাবে দেখা গেল রিলিফ পাচ্ছি, বুকের ব্যথা ঠিক হয়ে গেল, পরবর্তীকালে আবার ফিরে ফিরে আসছে, কিন্তু ওভারলুক করছি পুরো বিষয়টাকে। শেষে এমন সময় গিয়ে ডক্টরের কাছে পৌঁছলাম, দেখা গেল একটা সিভিয়ার কন্ডিশন, সেই সময় ডক্টরের কাছে পৌঁছলাম, মেবি কেসটা ভালো হতে পারে, আবার দেখা গেল যে ডক্টরের হাতের থেকে সময় অলরেডি বেরিয়ে গেছে, অর্থাৎ লাইফ রিস্ক হয়ে গেল। তাই সঠিক সময়ে সজাগ হন, সচেতন হন। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুকে ব্যথার কতগুলো কারণ থাকে, তার লক্ষণগুলো কি, এবং আমরা কিভাবে সুস্থ হতে পারি, এর প্রতিকার কি, সমস্ত কিছু জানতে যদি পারি তাহলে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ হতে পারবো। ভয় নয়, বরং জানতে পারবো কোন সময় আমরা ডাক্তারের কাছে যাব। আজকের আমাদের বিষয় বুকে ব্যথা। নানা কারণে বুকে ব্যথা হয়, সেগুলোই আমরা জানবো। এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন ফ্রম এসএসকেএম হসপিটাল। অনেক স্বাগত। নমস্কার। সাধারণ মানুষ যারা, সত্যি বলতে আমরা অতটাও কিছু জানি না, নেটওয়ার্কের দৌলতে একটা সমস্যাও আছে। কিছু কিছু মানুষ কি গুগল সার্চ করে অনেক কিছু দেখে নিচ্ছেন, কোনো কোনো রোগের সিমটম, লক্ষণ দেখে নিচ্ছেন, হয়তো বা বুকে ব্যথা হচ্ছে। সেক্ষেত্রেও তো ভুল হতেই পারে, কারণ অনেকগুলো কারণ নিয়ে হয় বুকে ব্যথা। এটাই আগে জানবো যে বুকে ব্যথা সাধারণত কি কি কারণে হয়। দেখুন, আমাদের এই যে বুকে যদি ব্যথা করে তখন আমরা কীভাবে অ্যানালিসিস করি, তো প্যাটার্নটা কেমন। কেউ ধরুন বললেন যে আমার খুব বুকে ব্যথা করছে, ব্যথাটা চাপ ধরে ব্যথা, হয়তো দেখাচ্ছেন এরকম হাত দিয়ে চাপ ধরে ব্যথা, ব্যথাটা হাতে চলে আসছে বা এখানে জ স্ক্যাপুলায় চলে আসছে, ব্যথাটা অনেকক্ষণ থাকছে, 2 to 20 মিনিটস পারসিস্ট করছে, তখন আমরা এটাকে বলি অ্যাঞ্জাইনা পেক্টোরিস। ধরুন মানুষের যার বয়স, তার ধরুন 60-65 বা এরকম একটা বয়স যদি হয়। আবার কারো ধরুন ব্যথাটা হলো কয়েক সেকেন্ড থাকলে একটা ছুঁচ ফোটানোর ব্যথা, সেটাকে আমরা বলি এটা নন কার্ডিয়াক পেইন চেস্ট। যে আমরা সেই প্যাটার্ন রিকগনিশন করার চেষ্টা করি যে কী কারণে ব্যথাটা হচ্ছে। এই বিভিন্ন হিস্ট্রি থেকে আমরা অ্যানালিসিস করি যে এটা স্কিন না সাবকিউটেনিয়াস টিস্যু না কস্টাল কার্টিলেজ না মাসেল না বোন না আন্ডারলাইং কোনো ভিসেরা, কি কোথা থেকে ব্যথাটা অ্যারাইজ করছে। এই অ্যানালিসিস করার পরে আমরা যেটা করি, ইমিডিয়েটলি ডায়াগনোসিস করার চেষ্টা করি এবং তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা করি। এখন অনেকে ধরুন কি হলো, হয়তো পেটে ব্যথা করছে, উনি ভাবছেন তো গ্যাসের ওষুধ খেয়ে ঘরে বসে থাকলেন, আসলে ওটা পেটে ব্যথা যেটা গ্যাসের জন্য হচ্ছে না, ওটা হার্ট অ্যাটাক করে গেছে, ইনফিউরেবল ইনফ্রাকশন হয়েছে, এবং সেটা উনি বুঝতে পারেননি বলে অনেক প্রবলেম হয়ে গেল। কাজে যখনই কোনো প্রবলেম অ্যারাইজ করবে, আমি বলবো আপনাদেরকে আপনারা নিজেরা চিকিৎসা না করে ডাক্তারবাবুর পরামর্শ নিন। এক্ষেত্রে মনে পড়লো একদম ভাইটাল একটা অর্গ্যান যদি বলি, হার্ট। আমরা সবাই অল্প বিস্তর জানি যে এই যে হার্টটা আমাদের বুকের বাঁদিকে থাকে, কিন্তু যখন পেইনটা হয়, অনেক সময় কিছু কিছু পেইন হয় শরীরের বুকের থেকে পিঠের দিকে যেতে পারে, নানা জায়গায় হতে পারে ব্যথা, ডান দিক বা দিক বিভিন্ন জায়গায় হতে পারে। যদি কোনো মানুষের দেখা গেল যে হার্ট রিলেটেড কোনো প্রবলেম, সেই ব্যথা কিভাবে বুঝবে? এই ব্যথাটা টিপিক্যালি যেটা হয়, একটা ধরুন হাঁটাহাঁটি করলে ব্যথাটা বাড়ছে, সিঁড়ি দিয়ে উঠলে ব্যথাটা বাড়ছে, আবার বিশ্রাম নিলে ব্যথাটা কমে যাচ্ছে, এটা চাপ ধরা ব্যথা, ব্যথাটা হাতে চলে আসছে, বাঁ হাতে চলে আসছে বা ডান হাতে চলে আসছে বা জ স্ক্যাপুলাতে চলে আসছে, ব্যথাটা অনেকক্ষণ থাকছে, 2 to 20 মিনিটস থাকছে, তখন আমরা এটাকে বলি অ্যাঞ্জাইনা পেক্টোরিস। এই ব্যথাটাই যদি ধরুন কারোর 30 মিনিটের বেশি হয়ে গেলে ব্যথাটা কিছুতেই কমছে না, তার সঙ্গে খুব ঘাম হচ্ছে, তখন আমরা সন্দেহ করি হয়তো হার্ট অ্যাটাক করেছে। এবং আমাদের এই শুধুমাত্র এই যে হার্ট নিয়েই আমাদের লেফট সাইডে থাকছে, হার্ট নিয়েই যে আমাদের প্রবলেম রয়েছে, বুকে ব্যথা হচ্ছে, তার বাইরেও কিন্তু রয়েছে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে অনেকের বুকের ডান দিকটা অত্যন্ত ব্যথা করছে, তার সাথে একটা জ্বালা জ্বালা ভাব। তো সেক্ষেত্রে এটা কেন হয়, কি বলবো আমরা? যদি দেখা যায় যে এটা বুকে ডান দিকে ব্যথা করছে, একটা জ্বালা জ্বালা ভাব হচ্ছে, এরকম হতে পারে ধরুন এইখান দেখাচ্ছেন উনি এখান থেকে এই অবধি ব্যথাটা যাচ্ছে এবং বেশ জ্বালা জ্বালা করছে, খুব ব্যথা করছে, ডান দিকে ব্যথাটা হচ্ছে, এটা হতে পারে হার্পিস জস্টার। হার্পিস জস্টারে কি হয়, এই থোকা 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 আঙুলের মতো দেখবেন কিছু ভেসিকেল বেরোয়, এই হার্পিস জস্টার বেরোবার আগে এটাকে বলে প্রি হার্পিটিক নিউরালজিয়া, তখন এরকম একটা জ্বালা জ্বালা হয়, ব্যথা করে, এটাকে হার্পিস জস্টারের
ব্যথা বলা হয়। আচ্ছা, এই যে হারপিস জোস্টারটা বলছেন যে এটা কি দেখা যাবে, খালি চোখে কি দেখা যাবে? হ্যাঁ, হারপিস জস্টারটা পরে দেখা যায় যে এরকম যেরকম আঙুলের গ্রেপসের মতো যেরকম হয় সেরকম থোকা 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 এরকম একটা এরকম লাইন বরাবর একটা হয়েছে, ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন হয়েছে। আচ্ছা, তার এটা বেরোবার আগে জ্বালা জ্বালা করে, খুব ব্যথা করে, এরকম একটা দেখা নুনি এরকম ভাবে ব্যথা করছে এই জায়গাটায়। আমরা ওটা থেকে সিমটম থেকে বুঝতে পারি হয়তো এটা হারপিস জস্টার হবে। আচ্ছা, মানে প্রত্যেকটা সিমটম দেখে বুঝতে হয় যে কি আসলে প্রবলেমটা হচ্ছে, কেন ব্যথাটা হচ্ছে। ঠিক তাই। বুকে আর সাধারণত কি কারণে হতে পারে? ধরুন কারণ একটা বুকে খুব সিভিয়ার পেইন চেস্ট হলো, ধরুন অল্প বয়স 20 বছর বয়স, তার ডান দিকটা দেখা গেল প্রচন্ড সিভিয়ার পেইন চেস্ট হলো, হতে পারে এটা নিউমোথোরাক্স হয়ে গেছে, মানে লাংসটা কোলাপস করে গেছে, প্লুরাল স্পেসে হাওয়া ঢুকে গেছে, এটাকে বলা হয় নিউমোথোরাক্স। আবার ধরুন কোনো একটা বয়স 70 বছর বয়স, তার সিভিয়ার বুকে ব্যথা করছে, এখানটায় ব্যথাটা পিছন দিকে চলে আসছে, পিছের দিকে চলে আসছে, এবং ওনার গলার আওয়াজটাও যেন একটু চেঞ্জ হয়ে গেছে, হোস্টেস অফ ভয়েস হয়েছে, হতে পারে এটা কোয়ার্কটেশন অফ অ্যাওরটা, মানে আমাদের এই যে অ্যাওরটা যেটা আছে সেই অ্যাওরটাটা রাপচার করে গিয়ে, ইন্টিমাটা রাপচার করে গিয়ে ক্লটটা চলে গেছে অ্যাডভেন্টিসিয়া টিউনিকার মিডিয়ার মাঝখানে, এবং সেটা চাপ দিচ্ছে লেফট রেকারেন্ট ন্যারিঞ্জিয়াল নার্ভে চাপ দিয়ে একটা হোস্টেস অফ ভয়েস হচ্ছে। এটা সার্জিক্যাল এমার্জেন্সি, এটা যদি তাড়াতাড়ি ডায়াগনোসিস না করা হয় তাহলে মানুষের মৃত্যু অবধি হতে পারে, এটা খুব সিভিয়ার, এটা সিরিয়াস এমার্জেন্সি। মানে প্রত্যেকটা ব্যথা যেখানে দেখা যাচ্ছে বা কোনো সমস্যা এবং বুকে যখন ব্যথা হচ্ছে, মানুষের বুঝতেই হবে যে না কোনো সিভিয়ার কন্ডিশন হতে চলেছে, তাড়াতাড়ি করে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এই জায়গাটা থেকে ডক্টর বলবো, বর্তমান সময়ে কিন্তু হার্ট অ্যাটাক প্রচুর পরিমাণে বেড়ে গেছে, হার্ট অ্যাটাকের রেটটা অনেক বেশি, এবং সেক্ষেত্রে দেখা যায় শুধু বয়স্কদের নয়, বিভিন্ন বয়সী মানুষদের হতে পারে। তো হার্ট অ্যাটাক হঠাৎ করে তো নিশ্চয়ই হবে না, তার আগে একটা কিছু সিমটম থাকবে, কোনো পেইন থাকবে। সেই ব্যথাটা কি করে বুঝবেন মানুষ আলাদা করে যে একটা হার্ট অ্যাটাক থেকেই পেইনটা হতে পারে? যদি দেখেন যে সিভিয়ার পেইন চেস্ট, খুব ব্যথা করছে বুকটা, সামনে এরকম চাপ ধরে এরকম ব্যথা করছে, ব্যথাটা, এবং ব্যথার সঙ্গে সঙ্গে ওনার কি প্রচণ্ড ঘাম, সোয়েটিং হচ্ছে, অস্বস্তি হচ্ছে, হয়তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখনই সন্দেহ করতে হবে হয়তো সঙ্গে সঙ্গে এটা হার্ট অ্যাটাক করতে পারে। তখন আর বেশি দেরি না করে, ধরুন আপনার বাড়ি অনেক দূরে, সেখান থেকে আপনি কী করবেন, সঙ্গে সঙ্গে আপনি 4টে ট্যাবলেট অ্যাসপিরিন ট্যাবলেট খাইয়ে দেবেন, চিবিয়ে খাইয়ে দেবেন, আর নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট 5 মিলিগ্রাম জিভের তলে 5 মিনিট পর পর দেবেন, এবং সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করবেন। তার কারণ হচ্ছে যখনই আপনি খুব তাড়াতাড়ি হসপিটালাইজ করবেন, তখনই এখন যে অনেক থেরাপি বেরিয়ে গেছে, থ্রম্বোলিটিক থেরাপি, তারপরে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, এই সমস্তগুলো করাতে হয় কি মানুষের সার্ভাইভাল রেটটা অনেক বেড়ে যায়, কিন্তু দেরি করলে হয় কি হার্ট মাসেলটা ড্যামেজ হয়ে যায়। সেই জন্য দেরি না করে যখনই এরকম হবে ইমিডিয়েট হসপিটালাইজেশন করবেন। সমস্যাটা তখন ক্রিয়েট হয় মানুষ যখন বুঝতে পারেন না, হঠাৎ করে হয়তো একটা চাপ ধরা বুকে ব্যথা হচ্ছে, তো যারা তার সারাউন্ডিংয়ে রয়েছেন ওই সময় হয়তো কোনো মেডিসিন নেই, কোনো ব্যবস্থা নেই, ইমিডিয়েট ঘরোয়া পদ্ধতিতে তারা কিছু করতে পারেন যাতে অন্তত কিছুক্ষণ লাইফটা সেভ হয়। তখন ঘরোয়া পদ্ধতি যেটা আমি একটু আগে বললাম সেটা হচ্ছে অ্যাসপিরিন ট্যাবলেট যদি থাকে, অ্যাসপিরিন ট্যাবলেট 4টে ট্যাবলেট চিবিয়ে খাবেন, আর নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট 5 মিলিগ্রাম জিভের তলে দেবেন 5 মিনিট পর পর, 3টে ট্যাবলেট, এবং হসপিটালাইজ করবেন। মানে এটাকে বেশি দেরি করা যাবে না, কারণ এটা দেরি করলে হবে কি হার্ট মাসেলটা আরও বেশি ড্যামেজ হয়ে যাবে। আমরা হসপিটালে ভর্তি হওয়ার পরেই আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টকে ইসিজি করে, ট্রপটি করে, কনফার্মেশন করে তখন থ্রম্বোলিটিক থেরাপি করা হয়, থ্রম্বোলিসিস, মানে যে ক্লট করে গেছিলো সেই ক্লটটাকে নিয়ে করার জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা থ্রম্বোলিটিক থেরাপি বলা হয়। বা অনেক সময় যেটা করা হয় সেটাকে বলা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। অ্যাঞ্জিওপ্লাস্টি মানে একটা বেলুন দিয়ে এটা ফুলিয়ে দিয়ে এই যেখানে যে আর্টারিটা ব্লক হয়ে গেছিলো সেটাকে ঠিক করে দেওয়া হয়। মানে ঘরে কোনো রকম অন্য কিছু ঘরোয়া টোটকা বা কোনো কিছু কাজ করা যাবে না, উইদাউট মেডিকেশন পসিবলি না কন্ডিশনটাকে এখতিয়ারে আনা। সত্যি তাই, এরকম নানা রকম সমস্যায় মানুষ তো পড়ে থাকেন। সেক্ষেত্রে আজকের সময় বারবার বলার কারণ এখন এই রেটটা অনেক বেড়ে গেছে, এবং সেক্ষেত্রে লাইফ রিস্কটা স্বাভাবিকভাবেই অনেক অংশে থাকছে। বিভিন্ন মানুষের যে ব্যথা নিয়ে যেহেতু আমরা আজকে কথা বলছি, অনেকে হয়তো দেখা যেতে পারে মিডল এজ কিংবা একটু এজটা হয়েছে, রাত্রিবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে একটা সিভিয়ার পেইন ফিল করছেন ইনস্ট্যান্ট, কিছুক্ষণ পরে হয়তো একটু জল টল খেলেন, নর্মাল হয়ে গেল, এবং এটা দীর্ঘদিনের একটা পেইন। এটা দেখে সাধারণত কি ডাউট করা যেতে পারে এক্ষেত্রে? না, এই ধরনের যদি ব্যথা হয় কিন্তু তাহলে থরো ইভ্যালুয়েশন করা দরকার। ইভ্যালুয়েশন মানে একটা বেসলাইন, ধরুন প্লাজমা গ্লুকোজ, কোলেস্টেরল লেভেল, তার একটা ইসিজি, একটা এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এইগুলো করে দেখে নেওয়া উচিত। বা ডাক্তারবাবু যদি মনে করেন তাহলে অনেক সময় ডাক্তারবাবু অ্যাঞ্জিওগ্রাফি করে দেখে নেবেন তার করোনারি অ্যাঞ্জিও অবস্থাটা কেমন আছে। এইগুলো কিন্তু আপনারা ঘরে কখনোই ফেলে রাখবেন না, কেননা হার্ট অ্যাটাক হঠাৎ যদি কারোর হয়ে যায় না তাহলে সেটা কিন্তু অনেকটা হার্ট মাসেল ড্যামেজ হয়ে যায়,
সেই ড্যামেজটা কিন্তু রিকভারি করা খুব মুশকিল হয়ে যায়। সেটা যাতে ড্যামেজ না হয় আগে থেকেই, সেই জন্য যার ডায়াবেটিস আছে ডায়াবেটিসের ওষুধপত্র খাওয়া, হাইপারটেনশন থাকলে ব্লাড প্রেশার বেশি থাকলে ব্লাড প্রেশার ওষুধপত্র খাওয়া, কোলেস্ট্রল ওষুধপত্র খাওয়া, রেগুলার একটু হাঁটাচলা করা, প্রাণায়াম করা, এগুলো করলে কি হবে, আপনার হার্ট ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। একটা মিনিমাম বলা হয় চেক আপে থাকার জন্য ডক্টর, এটা সাধারণত কোন বয়স থেকে মানুষ সতর্কভাবে এবং চেক আপের জন্য যাবেন, একটা রেগুলার রুটিন চেক আপ যেটাকে বলে থাকি আমরা? আমরা যেটা বলি ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, সেটা যে কোনো বয়সই হতে পারে। সেটা হতে পারে হয়তো 20 বছর বয়সে কারো হয়তো জ্বর হলো, কোনো হয়তো কেউ পেশেন্ট আসলেন ওনার কাছে, ডাক্তারবাবুর কাছে আসলেন, ডাক্তারবাবু হয়তো চেক করে দেখলেন তার ব্লাড প্রেশারটা বেশি, তার ওয়েট অনেক বেশি, এবং সুগার চেক করে দেখা গেল তার ডায়াবেটিস হয়ে গেছে। তার মানে 20 বছর বয়সে ধরুন এতগুলো সমস্যা হয়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস ধরা পড়ে গেছে। আসলে কিন্তু উনি এসেছিলেন জ্বর নিয়ে, জ্বরের জন্য এসেছিলেন, কিন্তু ডাক্তারবাবু কর্তব্য হচ্ছে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টে সমস্ত চেক করে দেখে নেওয়া, তার অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা, তার ব্লাড প্রেশার কেমন আছে, তার সুগার আছে কিনা, এগুলো চেক করে দেখে নেওয়া। কাজে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টেই ধরা পড়ে গেল তার এই প্রবলেমগুলো আছে, তখন তাকে যে ওষুধ যদি ঠিকমতো খাওয়ানো যায় তাহলে আস্তে আস্তে দেখবেন উনি ভালো হয়ে যাবে। একটা খুব কমন সমস্যা হয়েছিল, আমার জানা আছে যেটা 6 মাস আগে একটা দেখা গেল সব থরলি একটা মেডিকেল চেক আপ করানো হলো, তখন সেখানে হার্টের কোনো প্রবলেম নেই বা অন্যান্য খুব একটা সমস্যা নেই, আগে ফ্যাটি লিভার ছিল সেটাও ভালো হয়ে গেছে সেই মানুষটার। তারপরে দেখা গেল যে তার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ইস্যুস, বহু বছর থেকে গ্যাস্ট্রিক ইস্যুস। এরপর বুকে মানে লেফট সাইডে একটা বলতো যে চিনচিনে ব্যথা, চিনচিন করে একটা ব্যথা করতো মাঝে মধ্যে। ডক্টর যেখানে হার্টের কোনো প্রবলেম নেই, চিনচিন করে ব্যথা নেই, আসলে বাড়ির লোকজন কি ভাববে গ্যাসের থেকে, সাধারণভাবে গ্যাসের থেকে হয়তো হতে পারে। তো এই কেসগুলো সাধারণত কি হয়, এবং এক্ষেত্রেও কি তাড়াতাড়ি করে কোনো ডক্টরকে দেখানো উচিত দীর্ঘদিন যখন ব্যথাটা স্টে করছে, 1 উইক বা 2 উইক? হ্যাঁ, যদি দেখেন যে এরকম ব্যথা করছে, আপনার বুকে ব্যথা করছে, হাঁটাচলা করলে ব্যথাটা বাড়ছে, সিঁড়ি দিয়ে উঠলে আপনার কষ্ট হচ্ছে, এবং ব্যথাটা পারসিস্ট করছে 2 to 20 মিনিটস, এই যে ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ ধরুন কয়েক সেকেন্ড ব্যথাটা থাকলো, চিনচিন করে ব্যথা হলো, এটা কিন্তু নন কার্ডিয়াক পেইন চেস্ট, মানে হার্টের থেকে না। কিন্তু ব্যথাটা ধরুন 2 থেকে 20 মিনিটের মধ্যে থাকছে, এবং হাঁটাচলা করলে বাড়ছে, ভারী কাজ করলে বাড়ছে, খেয়ে দিয়ে হাঁটাহাঁটি করলে বাড়ছে, বিশ্রাম নিলে কমছে, তখন কিন্তু ইভালুয়েট করে দেখতে হবে তার ইস্কেমিয়া আছে কিনা, তার ইসিজি, এক্স রে, ইকোকার্ডিওগ্রাফি, দরকার লাগলে তাকে ট্রপি করতে হবে, এবং যেটা আমরা যে বলি ট্রেডমিল টেস্ট করে দেখতে হবে, এক্সারসাইজ করে তার কোনো ইস্কেমিয়া হচ্ছে কিনা, এগুলো ইভালুয়েট করে দেখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বলে রেফার্ড পেন, দেখা যাচ্ছে সমস্যা কোথাও, ব্যথাটা কোথাও অন্য জায়গায় ব্যথা হচ্ছে, হয়তো পিঠের দিকে একটা ব্যথা হচ্ছে, এবং অনেক সময় এটাও দেখা যায় যে ব্যথা হতে হতে হয়তো শুয়ে আছে সেই পয়সরে ব্যথা হচ্ছে, হাঁটাচলা করছে পয়সরে ব্যথা হচ্ছে, কিন্তু যখন উঠে বসলো, ঝুঁকে বসলো, ব্যথাটা অনেকটা কম হয়ে যাচ্ছে। এরকম হয় কিছু কিছু মানুষের সিমটম। এরকম হলে সাধারণত কি বুঝতে হবে? এই যে বুকে ব্যথা না অনেক সময় অন্যান্য কারণেও হয়, হার্টের থাকেও দেখুন একটা হয়, একে বলে জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ওই অনেক সময় হয় কি অ্যাসিড রিফ্লাক্স হয়, তার ফলে এরকম একটা বুকে ব্যথা করে, সেটা উঠে বসলে একটু কমে যায়, শুয়ে শুয়ে পড়লে আবার বেড়ে যায়, এই একটা হতে পারে। আবার অনেক সময় ধরুন স্পাইনে, আমাদের যে স্পাইন আছে, স্পাইনে ধরুন কারো একটা প্রবলেম হলো, কিছু এটা কোনো ডিস্ক প্রোলাপস হলো বা কিছু একটা টিবি হলো, তখন হবে কি কাশি দিলে, হাঁচি দিলে ব্যথাটা বাড়বে, এবং সেখান থেকে ব্যথাটা হয়তো সামনের দিকে চলে আসতে পারে, বা একটু এদিক ওদিক ঘোরালে ব্যথাটা বেড়ে যেতে পারে, এই প্রবলেমটা হতে পারে। জেনারেলি আমরা একটু আগেও যেটা বলছিলাম, এবং খুব কমন একটা টার্ম যে অ্যাঞ্জিওপ্লাস্টি, কোন কোন ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়? যদি কারোর ধরুন বুকে ব্যথা করছে, কিছুতেই মেডিকেল থেরাপিতে কমছে না, আমরা যে ওষুধপত্র দিই স্ট্যান্ডার্ড মেডিকেল থেরাপিতে কমছে না, তখন তুই দেখা যায় যে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে এটা তার ব্লক আছে, ধরুন দেখা গেল তার 80% কি 90% ব্লক আছে কোনো একটা আর্টারিতে, তখন সেটাকে কি করা হয়, বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তখন ওই বেলুনটাকে পাস করিয়ে দেওয়া হয় আর্টারির মধ্যে দিয়ে করে, ওটাকে মেটালিক একটা ইয়ের মধ্যে থাকে, সেটা ফুলিয়ে দেওয়া হয়। তখন কি হলো, এই যে প্যাসেজটা যেটা সরু হয়ে গেছিলো সেটা ওপেন আপ করে গেল, তখন আবার সেখান থেকে ব্লাড ফ্লো ঠিক মতো হয়ে গেল, এটাকেই বলা হয় করোনারি মানে এটা অ্যাঞ্জিওপ্লাস্টি। অবস্ট্রাকশনকে সরিয়ে দেওয়া হচ্ছে, অবস্ট্রাকশনটাকে সরিয়ে দেওয়া হয়, হ্যাঁ, বেলুনটা দিয়ে ফুলিয়ে দিই। মানে যে ক্ষেত্রে ব্লাডটা কোনো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আটকে যাচ্ছিল, ঠিকঠাক ফ্লো হচ্ছে না, সেটা ঠিক হয়ে গেল। সেটা ঠিক হয়ে গেল। ঠিক। কিন্তু কিছু কিছু মানুষ যারা জানেন না বা বুঝতে পারেন না, তাদের কাছে মনে হয় যে এটা বোধহয় অনেক বড় একটা কিছু। আদতে কি তাই? কোনো রিস্ক কি থাকে এক্ষেত্রে? খুবই রিস্ক খুব একটা থাকে না, খুবই কম রিস্ক, এটা অনেকেরই করা হচ্ছে, এবং অনেক করার পরে অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আরও একটা টার্ম সিএবিজি, যেটা বলছি খুব শর্ট টাইম একটা ইউজ হয়, সিএবিজি। ডক্টর, এটা অ্যাকচুয়ালি কি? এটাকে বলা হয় করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং।
ধরুন কারোর মাল্টিভেসেল ডিজিজ আছে, মানে অনেকগুলো ভেসেলের প্রবলেম আছে, তখন ওই অ্যাঞ্জিওপ্লাস্টি না করে তখন এটা করোনারি বাইপাস গ্রাফটিং বলা হয়। মানে তো আমাদের যে হার্টে যে আর্টারিটা আছে, সেই আর্টারিটাকে ধরুন এখান থেকে এই যে এখান থেকে একটা ধরুন একটা আর্টারি এখান থেকে এই অবধি আছে, এখন এখান থেকে আমি একটা বাইপাস করে দিলাম, মানে এখান থেকে জুড়ে আবার একটা ধরুন ভেন নেওয়া হলো বা একটা আর্টারি নেওয়া হলো, নিয়ে এইখান থেকে এটা বাইপাস করে দেওয়া হলো। এই যে আমরা অনেক সময় দেখি না রাস্তায় হয়তো ব্রিজটা খারাপ হয়ে গেছে, সেখান থেকে একটা বাইপাস রুট বার করে, এখানে একই ব্যাপার, সেখান থেকে একটা বাইপাস করে দেওয়া হলো। আর একটা যেটা অনেক লম্বা সময় নিয়ে মানুষরা অনেক সময় দেখা যাচ্ছে ওপেন হার্ট সার্জারি, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে ক্ষেত্রে মানুষের একটা লাইফ রিস্ক কখনো কখনো হয়ে যায়, কারণ একটা লম্বা সময় একটা লম্বা প্রসিডিওর মানুষ যেটা বলে থাকেন জেনারেলি। তো এটা যদি দেখা যাচ্ছে কোনো একটা কোন বয়সে মানুষদের বেশি হয় সাধারণত, আর এটার কারণ কি কি যে সময় আপনাদের ওপেন হার্ট সার্জারি করতে হচ্ছে? এটা হচ্ছে কি, ধরুন কারোর ছোটবেলায় একটা রিউম্যাটিক ফিভার হয়েছিল, রিউম্যাটিক ফিভার একটা রোগ, তাতে হয় কি হয়তো গাঁটে গাঁটে ব্যথা হলো, হ্যাঁ, তারপরে সেই ব্যথাটা হয়তো ঠিক হয়ে গেল, পরবর্তীকালে দেখা গেল আস্তে আস্তে তার একটু হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে, দেখা গেল ইকোকার্ডিওগ্রাফি করে একটা ভাল্ব ড্যামেজ হয়ে গেছে, মাইট্রাল ভাল্ব কি অ্যাওরটিক ভাল্ব, কিছু একটা ভাল্ব ড্যামেজ হয়ে গেছে। যখন এরকম ভাল্বগুলো ড্যামেজ হয়ে যায়, সিভিয়ার হয়তো মাইট্রাল স্টেনোসিস হয়ে গেছে, তখন সেটা করা হয় কি ওপেন হার্ট সার্জারি করা হয়, করে ভাল্বটাকে পাল্টে দেওয়া হয়। বা এই সিএবিজি যখন করা হচ্ছে, যখন করোনারি বাইপাস গ্রাফটিং যখন করা হচ্ছে, তখনও এটা মিড লাইনে অপারেশন করা স্টারনামটা কেটে তখন এটাকে কার্ডিওপ্লেজিক সলিউশন দিয়ে পুরো হার্টটাকে স্টপ করিয়ে দিয়ে তখন বাইপাস অপারেশন করা হয়, তখন এটা যন্ত্রের সাহায্যে তখন হার্টের ফাংশনটা করা হয়, এটাকে এইগুলোকেই বলা হয় বাইপাস সার্জারি বলা হয়। এবং এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত, মেশিনারি ট্রিটমেন্ট হোক মানে যেভাবেই হোক, মানুষের লাইফ রিস্কটা বোধহয় অনেকটাই কম। সবার আগে ভয়টা বোধহয় দূর করাটা বেশি জরুরি। মানুষের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো রয়েছে, এর মাধ্যমে মানুষের মনে বসে থাকা ভয়গুলো আগে সরাতে হবে, তাহলে মানুষ ভালো থাকবেন। এবং সবটাই তো বোধহয় সার্জিক্যাল ওয়েতে যেতেও হয় না, মেডিসিনাল ওয়েতেও কিন্তু অনেক প্রবলেম, অনেক কমপ্লিকেশনস থেকে বেরিয়ে আসা যায়। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন আজকে ডক্টর নীলাদ্রি সরকার। অবশ্যই যারা ওপারে রয়েছেন তাদের বিভিন্ন রকম হয়তো সমস্যা রয়েছে, তারা চাইছেন ডক্টরের সাথে কনসালটেশন নিতে, দেখা করতে, অবশ্যই হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করুন, ফোন করে টোটাল গাইডলাইন দেওয়া হবে ডক্টর কবে কোথায় চেম্বার করছেন। কারণ আমরা অনেক সময় বিভিন্ন সমস্যা নিয়ে সুস্থ হতে চাই, কিন্তু সঠিক জায়গা চেনার অপেক্ষায় আমরা কি করি না, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলাম, হয়তো দেখা গেল আমাদের চয়েসটা ভুল চয়েস হয়ে গেল। সুতরাং ট্রিটমেন্টের ব্যাপারে না কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত না, বরং এমন একটা জায়গায় যাওয়া উচিত যেখানে সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায়। এবং তেমনই একজন ডক্টরের কাছেও বোধহয় পৌঁছে যাওয়াটা বিশেষ জরুরি, কারণ আজকের সময় দাঁড়িয়ে আমরা বলি একজন ভালো চিকিৎসক মানে একজন ভগবানের সমান। কারণ আমরা কি হয়, আমরা ভগবানকে দেখতে পাই না, আমরা প্রে করি, তারপরেই যখন কেউ অসুস্থ হন, একটা বড় সার্জারি বা এমন একটা কেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা বড় ডিজিজ হয়েছে, সেই সময় সম্পূর্ণরূপে একজন ডক্টরের উপরে ভরসা করে কিন্তু আমরা সেখানে পৌঁছে যাই। সেই জায়গাটাকে আমাদের চিনে নেওয়া দরকার, বুঝে নেওয়া দরকার, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেই সাথে যারা ওপারে রয়েছেন প্রত্যেকের জন্য বলি, আমরা প্রত্যেকেই আগে সচেতনতা হওয়াটা খুব দরকার। কারণ আমরা অনেকগুলো লক্ষণ অনেকদিন থেকে একটা ইন্ডিকেশন পাচ্ছি শরীরে, অনেক সময় ওভারলুক করে যাই, অনেক সময় ভাবি ঠিক আছে কিছুদিন যাক, দিব্যি তো চলছে, কয়েকদিন পরে গিয়ে ডক্টরের কাছে যাব। এবং এই সময় দেখা গেল যে এমন একটা ধীরে ধীরে সমস্যা শরীরে বাসা বেঁধেছে, বুঝতে পারলেন না, এত লম্বা সময় নিলেন, কিছু কিছু সময় মেডিসিন খেয়ে ভাবছিলেন যে একটু সারাবেন, মেডিসিন খাচ্ছেন, ঠিক থাকছেন, আবার প্রবলেমটা ফিরে ফিরে আসে, শেষে ডক্টরের কাছে পৌঁছলেন, বিশেষ কিছু করাই গেল না, তার কারণ সেটা টোটালি লাইফ থ্রেটনিং, প্রাণে বাঁচতেও পারে মানুষ, আবার নাও বাঁচতে পারেন। তাই সঠিক সময় সঠিক পদক্ষেপটা নেওয়া দরকার। ডক্টর, এই প্রসঙ্গে আসি, এমন কিন্তু হয় বহু মানুষ হয়তো একটা চেস্ট পেইন নিয়ে রয়েছেন, কি হলো, খুব ফাস্ট লাইফ, সময় দেওয়া যাবে না, চট করে ডক্টরের কাছে না গিয়ে আশেপাশে কোনো মেডিসিনের শপে গেলেন এবং অ্যাভেলেবেল বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলো খেয়ে সাময়িকভাবে পেইনটা কমে গেল, কিন্তু দীর্ঘদিন দেখা গেল কিনে কিনে মেডিসিনগুলো খাচ্ছেন। এটা কতটা আদতে একটা বিপজ্জনক জায়গায় যেতে পারে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন কারোর হার্টে ইসকেমিয়া হচ্ছে, বুকে ব্যথা করছে, উনি হয়তো ঠিকমতো চিকিৎসা না করে ওষুধপত্র কিনে খাচ্ছেন। এবার হচ্ছে কি, হার্টটা কিন্তু আস্তে 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 খারাপ হচ্ছে, যেটাকে আমরা বলি
ধরুন একটা হার্ট অ্যাটাক করে গেল, সেখান থেকে যদি ঠিকমতো ওষুধ না খাওয়ায় আস্তে আস্তে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বলা হয়, মানে হার্টের ফাংশনটা কমে যাচ্ছে। নর্মালি আমাদের ইজেকশন ফ্র্যাকশন 60% উপরে থাকে, হয়তো তার কমতে কমতে হয়তো দেখা গেল তার 20-30 হয়ে গেছে। তখন হার্টটা ডাইলেটেড হয়ে যায়, মানে হার্টটা বড় হয়ে গেছে, তখন কিন্তু আর কিছু করার থাকে না। সেই জন্য যাদের ধরুন ডায়াবেটিস আছে, যাদের ধরুন হাই ব্লাড প্রেশার আছে, তারা কিন্তু অবশ্যই ব্লাড প্রেশারের ওষুধ ঠিকমতো খাবেন, ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখবেন, এবং ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন। ওয়েট যেন কখনোই না বাড়ে, ওয়েটটা বাড়ানো চলবে না। কোলেস্টেরল লেভেল বেশি থাকলে কোলেস্টেরলটা কন্ট্রোলে রাখতে হবে। এবং রেগুলার আধ ঘন্টা করে হাঁটা, যোগ প্রাণায়াম, এই সিম্পল কয়েকটা জিনিস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা খুব ভালো থাকবো। আমাদের সেই টার্মিনাল স্টেজে পৌঁছতে হবে না, যখন নাকি একটুতেই হাঁটলেই হাতে হাঁপিয়ে যাচ্ছেন, অনেকে এরকম আছেন। হ্যাঁ, আবার অনেকে ধরুন স্মোক করেন, স্মোক করে করে হয়তো কি একটা সিওপিডি হয়ে গেছে, সিওপিডি হয়ে একটা কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে, বা একটা তার সঙ্গে একটা হার্ট অ্যাটাক করে গেল। এইগুলো যাতে না হয় তাহলে স্মোকিং, অ্যালকোহল, যত রকম নেশা আছে সেগুলো বন্ধ করে দিয়ে তার থেকে যোগ প্রাণায়াম শুরু করুন, দেখবেন আপনি অনেক ভালো আছেন। বিভিন্ন বয়সের মানুষের তো সমস্যা, বেসিক্যালি অ্যাজ এ ডক্টর কীরকম পেশেন্ট সাধারণত আসছে, যারা অল্প বয়সের আসছে চেস্ট কমপ্লেইন নিয়ে কোনো, তাদের সাধারণত কী কী সমস্যা হচ্ছে, আর যারা একটু এজেড তারা সাধারণত কী ধরনের সমস্যা নিয়ে চেস্ট পেইন নিয়ে আসছে? অল্প বয়স্ক পেশেন্ট অনেকেই আসে, তাদের ধরুন এখানে ব্যথা করছে, চাপ দিয়ে ব্যথা করছে, এটা কস্টোকন্ড্রাইটিস হচ্ছে, এটা মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, এটা এমন কিছু প্রবলেম না। কিন্তু যাদের বেশি বয়স্ক যারা ধরুন আসছে, তাদের হাঁটাচলা করলে বুকে ব্যথা করছে, তাদের অনেকেরই হয়তো ইসকেমিক হার্ট ডিজিজ আছে। ইসকেমিক হার্ট ডিজিজ মানে আমাদের এই যে হার্টের যে শিরাগুলো সেটা সরু হয়ে গেছে, ব্লাড ফ্লো ঠিকমতো চলছে না। যেরকম কলের পাইপে মরচে পড়ে যায় না, কলের জলটা ফ্লো হয় খুব সরু হয়ে পড়ে, অল্প করে পড়ে, সেরকম এর ব্যাপারটা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, হাঁটাহাঁটি করলেই বুকে ব্যথা করছে, তখন বেশি হাঁটতে পারছেন না, তখন তার জন্য তাকে ওষুধ খেতে হচ্ছে। এবং সেইগুলো ওষুধ, কোলেস্টেরলের ওষুধ, অ্যাসপিরিন ট্যাবলেট এবং অন্যান্য প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ ঠিকমতো খেয়ে যেতে হবে। মানে এক্ষেত্রেও একজন ডক্টরের গাইডলাইন মেনেই অবশ্যই যে কি কি মেডিসিন তারা খাচ্ছেন, নইলে তো বিপজ্জনক একটা জায়গায় পৌঁছে যেতে পারে কন্ডিশনটা সাপ্রেস থাকতে থাকতে। ডক্টর, এই যে নর্মাল যে লাইফ বর্তমান যে সময় আমরা যাচ্ছি, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এক্ষেত্রে কিন্তু মানুষের যেমন খাদ্যাভ্যাসের চেঞ্জ হয়েছে, লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, এবং তারা দেখা যাচ্ছে সবসময় নিজেদের ঠিক টেক কেয়ার করতে পারছে না, এবং এই যে বুকে ব্যথার মতো কমন বেশ কিছু সমস্যা তারা ফেস করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু তারা সঠিক ব্যবস্থা নিতে পারছে না। এইটা জানা জরুরি যে কোন সময় একটা ডক্টরের কাছে পৌঁছবেন তারা, এবং কতদিন যদি একটা কমপ্লিকেশনসকে ফেলে রাখেন সেটা একটা ডেঞ্জার জায়গায় পৌঁছে যেতে পারে। ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, যেটা আমি একটু আগে বলছিলাম, যে আপনি নর্মাল থাকতে থাকতে আপনি একবার চেক করে দেখে নিন যে আপনার কোনো অসুবিধা আছে কিনা। এই না যে আপনি যখন আসলে তখন আপনার ওজন 100 কেজি হয়ে গেছে, আপনার ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে গেছে, আপনার ডায়াবেটিস হয়ে গেছে, তখন কিন্তু আপনার লাইফটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেল। কিন্তু আপনি ধরুন ভালো আছেন, সেই অবস্থায় আপনি যদি ডাক্তারকে চেক করান, দেখলেন আপনার ব্লাড প্রেশার ঠিক আছে, আপনার সুগার নেই, আপনার ওয়েট ঠিক আছে, কোলেস্টেরল ঠিক আছে, সবই ঠিক আছে, বাস আপনি তার মানে একবার শুধু বছরে চেক করিয়ে নিন, তার মানে এবার আপনি চলতে থাকলেন, কোনো অসুবিধা নেই। সেইটাই করতে হবে যাতে আমরা যাতে প্রিভেন্ট করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে প্রিভেনশন। একবার রোগটা হয়ে গেলে সেটাতে চিকিৎসা করতেই হবে, কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। একদম তাই। আর মানুষের আরও একটা চিন্তার জায়গা হয়, ইনকেস একটা কমপ্লিকেশনস তার ক্রিয়েট হয়েছে, একটা সার্জারির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, চেস্টে কোনো রকম একটা প্রবলেম রয়েছে তার, অনেক সময় মানুষ কি করেন, এত কর্মব্যস্ত জীবন তার, এটাও ভাবতে থাকেন যে আদতে যদি যাই কোনো রকম বড় রোগ ধরা পড়ে, আমার বোধহয় অনেক লম্বা সময় একটা রেস্ট্রিকশন পিরিয়ডে থাকবে, এবং নর্মাল লাইফ আমি নর্মালি যেরকম অফিস ওয়ার্ক করা বা বিভিন্ন রকম ব্যস্ততা থাকা সেই শিডিউলটাকে ফলো করতে পারবো না, শুধু একটু দেরি করে যাই। কিছুদিন দেখা যাচ্ছে যে যত রকম ম্যানেজমেন্ট তার পক্ষে সম্ভব তিনি করে গেলেন, এবং পরবর্তী সময় দেখা গেল একটা সাংঘাতিক কন্ডিশনে পৌঁছে গেলেন তারা। এটাও কিন্তু একটা কারণ বর্তমানে, সেটা আমার মনে হয় না ভাবা উচিত। কীরকম লাইফস্টাইল ফলো করা উচিত সকাল থেকে রাত একটি মানুষকে? লাইফস্টাইল, সিম্পল লাইফস্টাইল মানে ধরুন একটা রেগুলার ডিসিপ্লিন লাইফস্টাইল, সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপর একটু হাঁটাচলা করা, একটু যোগ প্রাণায়াম করা, হ্যাঁ এইগুলো করা জাস্ট সিম্পলি। তারপরে আপনি আপনার কাজে বেরিয়ে যান, পড়াশুনো করুন, যে যা স্টুডেন্ট থাকলে পড়াশুনো করুন। এই যে একটা ডিসিপ্লিন লাইফ, সকাল থেকে রাত অবধি পুরো একটা আমাদের প্ল্যান লাইফ, এটা করলে কিন্তু খুব ভালো হবে। আর অনেক সময় হয় কি, ধরুন আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, যখন তখন খাচ্ছি, অনেক লেট নাইটে ঘুমাচ্ছি, আমরা হয়তো বিভিন্ন নেশা করছি, হয়তো অ্যালকোহল, স্মোকিং এগুলো করছি। এগুলো করলে আস্তে আস্তে হয়তো এখন হয়তো আপনি কিছু বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় দেখা গেল আপনার অ্যালকোহলিক লিভার ডিজিজ হয়ে গেছে, লিভার সিরোসিস হয়ে গেছে, বা আপনার দেখা গেল আপনার একটা
হার্টের সমস্যা হয়ে গেছে। এগুলো যাতে না হয়, অনেক সময় দেখা গেল তো পায়ে হয়তো হাঁটতে গেলেই ব্যথা করছে, স্মোকিংয়ের ফলে বার্জার ডিজিজ হয়ে গেছে, বার্জার্স মানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে পায়ের আর্টারিগুলো সরু হয়ে গেছে, হাঁটলেই ব্যথা করছে। এইগুলো যাতে না হয় সেই জন্য কিন্তু অনেক আগে থেকে শুরু করতে হবে। রেগুলার এই যে হ্যাবিটটা কিন্তু তৈরি করতে হবে, এটা গুড হ্যাবিট তৈরি করতে হবে। গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট দুটোই সময় লাগে তৈরি করতে বা ইয়ে করতে, কিন্তু ব্যাড হ্যাবিটটা যেরকম যেতে সময় লাগে গুড হ্যাবিটটা তৈরি করতে সময় লাগে। কিন্তু আমরা যদি সবসময় ফোকাস থাকি, আমরা যদি প্রায়োরিটি ম্যানেজমেন্ট যদি করতে পারি যে এটা আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রায়োরিটি আছে জীবনে, আমাকে এটা করতেই হবে, যোগ প্রাণায়াম করতেই হবে, হাঁটাচলা করতেই হবে, তাহলে কিন্তু আপনি একদম ভালো থাকবেন। একটি মানুষের অ্যাঞ্জিওপ্লাস্টি হলো নর্মাল লাইফে ফিরে যেতে সাধারণত কতদিন সময় লাগে? ডিপেন্ড করছে তার কতটা ড্যামেজ হয়েছে বা কতগুলো আর্টারিতে ড্যামেজ হয়েছে তার উপর নির্ভর করছে। সেটা যদি না হয়, আস্তে আস্তে উনি যদি রেগুলার বেসে হাঁটাচলা করতে থাকেন ডাক্তারবাবুর পরামর্শ মতো, তাহলে কিন্তু আস্তে আস্তে উনি অনেকটাই ভালো হয়ে যাবে। বহু মানুষের একটা কমন সমস্যা যে বুকে একটু ব্যথা হচ্ছে, বুকের মিডলে একটু ব্যথা হচ্ছে, তারা মনে করছে গ্যাসের থেকে ব্যথাটা হচ্ছে, যেটা খুব খুব কমন। তারা বেশ কিছু অ্যান্টাসিড কিনে খেয়ে নিচ্ছেন, এটা দীর্ঘ লম্বা সময়। সাধারণত এগুলো কি কি কারণে হতে পারে? বুকে ব্যথা হচ্ছে, গ্যাস খেয়েছেন এবং অ্যান্টাসিড খাওয়ার পরে দেখা গেল ব্যথাটা কিছুটা কমে গেল, তিনি মনেই করছেন গ্যাস থেকে। আদতে কি সবসময় তাই হয়? এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, আমরা দেখেছি। ধরুন কেউ পেটে ব্যথা নিয়ে এসছেন, পেটে ব্যথা হচ্ছে, হয়তো গ্যাস অম্বলের ওষুধপত্র খেয়েছেন, কিন্তু দেখা গেল পরবর্তীকালে হঠাৎ সেটাই হচ্ছে হার্ট অ্যাটাক করেছিল, বুঝতে পারেননি। হার্ট অ্যাটাক ইনফিউরাল ইনফ্রাকশনে এটা এইখানে পেটে ব্যথা হতে পারে, এটা মাথায় রাখতে হবে। কাজেই আপনারা পেটে ব্যথা হোক বা বুকে ব্যথা হোক বা যাই হোক না কেন, আপনারা নিজেরা ভাববেন না যেটা আমার গ্যাস অম্বল থেকে হয়েছে, আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন। আমরা সে সময় ক্ষেত্রে অ্যাডভাইস যেটা করি, আমরা তাকে অ্যাডমিট করার জন্য বলি এবং 24 আওয়ার্স অবজারভেশন করি। কেন প্রথম ইসিতে নর্মাল আসতে পারে বা প্রথমে কোনো অ্যাবনর্মালিটি নাও পাওয়া যেতে পারে, পরবর্তীকালে সাবসিকুয়েন্ট হয়তো দেখা গেল ইকোকার্ডিওগ্রাফি করে দেখা গেল তার একটা ওয়াল মোশন অ্যাবনর্মালিটিস হয়েছে, তার মানে হার্টের সমস্যা ধরা পড়েছে। আমরা প্রত্যেকেই সুস্থ থাকবো, ভালো থাকবো, তাই সঠিক সময় নিজেদের সমস্যাগুলো, যে শারীরিক অসুস্থতাগুলো চেপে না রেখে সঠিক সময়ে পৌঁছে যাব একজন ফিজিশিয়ানের কাছে, যিনি আমাদের সুস্থ করে তুলতে পারবেন। সঠিক সময়ে যাওয়াটা খুব দরকার, তাই সজাগতা সবার আগে প্রয়োজন। আজকের মতো হাতে একদম সময় নেই, এখানেই অনুষ্ঠান শেষ করব। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।